সাধারণত আমরা কোনো বিশিষ্ট মানুষ যখন কলকাতা টিভির পর্দায় আসেন, যখন আমরা তাকে নিয়ে কোনো বিশেষ অনুষ্ঠান করি, একটা ইন্ট্রোডাকশন দিই। এক্ষেত্রে কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজনই নেই। ওয়ান অ্যান্ড অনলি অপর্ণা সেন, তাকে কী ইন্ট্রোডাকশন দেব? শুধু একটা কথা বলি যে কলকাতা টিভিতে মনে হচ্ছে পসিবলি দ্য ক্লক হ্যাজ টার্নড এ ফুল সার্কেল। কারণ রিনাদি, যিনি একসময় কলকাতা টিভির জন্মলগ্নের সঙ্গে হাজির ছিলেন, তিনি আবার কলকাতা টিভির অনুষ্ঠান। হ্যাঁ, ঠিকই তো, ঠিক। কিরম লাগছে? ডাজ ইট স্ট্রাইক এ কর্ড? হ্যাঁ, মানে ইট ডাজ। মানে মনে হচ্ছে যে আই শুড বি ইন দ্য ইন্টারভিউয়ার্স চেয়ার। এটা তো মনে হচ্ছে নিশ্চয়ই। রিনাদি, যে হোটেলটায় বসে আমরা ইন্টারভিউ করছি, সেই সেটিংটা বেশ ইন্টারেস্টিং। বিজেপির যে কোনো কেউ এলেই হোটেলেই হোটেল। এটাই হচ্ছে অমিত শাহর খাস তালুক, অমিত মালব্যর খাস তালুক, সেখানে আপনি। তাহলে এখানে আমি কী করছি? মুশকিল। যাই হোক, সেটা না জানা ছিল। ওকে, একটা জিনিস জিজ্ঞেস করি যে আপনাকে নিয়ে অনেকে, আমি জানি এর আগে অনেক বছর আগে আমি আনন্দ পাবলিশার্সের বাদল বসুকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এত বই করেন বাদলদা, অপর্ণা সেনের অটোবায়োগ্রাফি কেন বার করেন না? তখন উনি বলেছিলেন যে আমি ওকে বলেছিলাম, কিন্তু ও রাজি হয়নি। আজকে এত বছর বাদে আপনাকে নিয়ে এই যেটা সুমন ঘোষ যেটা করেছে, এটাও একটা ফর্ম অফ হয়তো অটোবায়োগ্রাফি না, ফর্ম অফ বায়োগ্রাফি, একটা ডিজিটাল বায়োগ্রাফি বা একটা ভিডিও বায়োগ্রাফি। আপনি এবার রাজি হলেন কী করে? না, এটা আসলে ওইভাবে তো হয়নি। প্রথমত সুমন আমাদের অনেক দিনের বন্ধু, এবং ও যখন আমায় এসে বলে, আমি ভাবছি তোমায় নিয়ে একটা ছবি করবো রিনাদি, তো এটা প্রথমেই যেটা বললো যে তুমি ভিজিট করবে, রিভিজিট করবে সেই সব লোকেশনগুলো যেখানে তুমি শুটিং করেছিলে, এই আইডিয়াটা আমার ভালো লাগলো। সেইটার বেসিসেই আমি রাজি হয়েছিলাম। কোথাও মনে হলো যেন অপর্ণা সেন ফাইনালি হ্যাজ ডিসাইডেড যে আমি কিছু ফ্যানদের জন্য হোক, আমার এদের যে কিছু মেমোরিজ আমি এবার শেয়ার করব। না না না, ওরকম ভাবে ছবিটা তুমি দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি, কিন্তু মেমোরিজ শেয়ার করা তো ওরকম ভাবে তো করি। বলছেন আপনি অটোবায়োগ্রাফিও শুরু করেছেন। না, অটোবায়োগ্রাফি অনেকবার অনেকে বলেছে লিখতে, আমি খানিক্ষণ লিখে ভীষণ বোর্ড হয়ে যাই, তারপরে আর ভালো লাগে না লিখতে। আমার মেয়েরাও বলছে লেখো লেখো, মজার মজার গল্প বলো, সেগুলো সব হারিয়ে যাবে। করবো করবো করে আর হচ্ছে না, এই আর কি। মানে আমি করতে চাই না বা করার বিরুদ্ধে আমার কোনো একটা ভীষণ একটা মত রয়েছে তা নয়, কিন্তু করতেই পারি, হয়ে উঠছে না। একটা স্টেজে এসে মানুষ অনেক সময় মনে করে যে যার কমপ্লিট ফুলফিলমেন্টের কাছে এসে যে এবার আই মাস্ট শেয়ার, এবার আই মাস্ট টেল মাই ওন স্টোরি বিফোর সামওয়ান এলস ডাজ ইট, যেটা হয়তো কিছুটা ভুল হতে পারে, লপসাইডেড হতে পারে। আমি আমার ব্যাখ্যাটা রেখে যেতে চাই। সেরকম স্টেজকে আপনার মনে হচ্ছে? এখনো ঠিক আসেনি না, ঠিক আসেনি মনে হয় এখনো ঠিক। আমার এখনো ঠিক ওই ফিরে দেখার ব্যাপারটা হয়নি এখনো। হওয়ার সময় হয়েছে কিন্তু হয়নি। আমি প্রায় শুনি যে আমার এখনো সবটাই কিরম সামনে, মানে আমার অনেক কিছু, অনেক ইন্টারেস্টিং জিনিস করার আছে, সেগুলো করতে ইচ্ছে করে। আমি প্রায় শুনি যে আপনি অসুস্থ, বিভিন্ন সূত্রে একাধবার শুনি আপনি হাসপাতালে। সেদিনই হঠাৎ দেখি যে আপনি একটা খুব মানে কি বলবো, জোরালো রাজনৈতিক বিবৃতি দিয়েছেন, বা আবার একটা কিছু বলছেন, নেমে পড়েছেন পদযাত্রায়, মিছিলে। তো আমার এটা খুব ফ্যাসিনেটিং লাগে। আসলে অসুস্থ, দেখো আমাদের অসুস্থতা কিছু হলে সেটা একটা বিরাট ফলাও করে তখন ছাপা হয়, ঠিক? মানে সবাই প্রায় অবিট লিখতে শুরু করে। একবার আপনার অবিট লেখা হয়ে গেছে অলরেডি? আই এম শিওর হয়েছে। ওরা মানে ভীষণ ডিসঅ্যাপয়েন্টিংলি আমি মরে গেলাম না, যাই হোক, তাহলে অবিটটা ইউজ করা গেল না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেই সময়টা সকলের ভাইরাল হচ্ছিল, আমারও ভাইরাল হয়েছিল, খুব খারাপ জাতের একটা ভাইরাল হয়েছিল। সেই জন্য আমি হাসপাতালে ল্যান্ডেড আপ ইন হসপিটাল, ডিহাইড্রেশন হয়। তো সেটা বেশ অনেক দিন তার জেটটা চলেছিল। সেই সময়টা সবাই ভেবেছিল মরো মরো, মুমূর্ষু ইত্যাদি, কিন্তু সেরকম নয়। আমার এখনো বোধহয় আই হ্যাভ নট গিভেন আপ।
আপনাকে নিয়ে বিভিন্ন সময়ে নানান কথা লেখা হয়েছে। সুন্দরীটা তো মোস্ট অফ রিপিটেড, ইন্টেলিজেন্ট সেটাও হয়ে গেছে, ইন্টেলেকচুয়াল হয়ে গেছে। কারেজিয়াস এই শব্দটা বোধহয় খুব বেশি লেখা হয়নি। আপনার কি মনে হয় না যে এটা একটা ফ্যাকাল্টি যেটা আপনার ওভারঅল একটা ফুল ফ্লাওয়ারিংটা সম্পূর্ণ করেছে, এই র কারেজ? আমার মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় আগু পাছু খুব একটা ভেবে দেখি না, তার জন্য করে ফেলি দুমদাম করে জিনিসপত্র। আপনি এই যে আপনি বিজেপির এগেনস্টে স্টেটমেন্টের কথা নতুন কিছু না। সেকেন্ডলি আপনি সিপিএম পরিবর্তন চেয়ে আপনি তৃণমূলকে সাপোর্ট না, করেছিলেন। তৃণমূলকে সাপোর্ট করিনি, এটাই পরিবর্তনকে সাপোর্ট করেছেন? না, আমি পরিস্থিতির পরিবর্তন চেয়েছিলাম। আমি কিন্তু যে একটা মানে শাসক দলের পরিবর্তন হোক এবং এর জায়গায় সিপিএমের জায়গায় তৃণমূল আসুক, এরম ধরনের ভাবনা থেকে আমি কিছু করিনি। আমার খুব খারাপ লেগেছিল নন্দীগ্রামে যে ঘটনাটা ঘটেছিল এবং যে পদ্ধতিতে শিল্পায়নটা হচ্ছিল তাতে আমার আপত্তি ছিল। সেই আপত্তিটা অনেকেরই ছিল। সেটা তো অবভিয়াস যে আপনি যদি দুটো টিম থাকে, আপনি বলছেন এ খারাপ, তাহলে তো বিকেই আপনি আবাহন করছেন। না, নট নেসেসারিলি। তারা যদি শুধরে নেয় নিজেকে তাহলে অন্যরকম হয় ব্যাপারটা। তারা যদি পরিস্থিতিটা পাল্টায়, তারা যদি বলে না এটা আমাদের ভুল হয়েছে, এরমভাবে করা উচিত, আমরা এখন এরমভাবে এগোবো, তাহলে তখন অন্যরকম হয়ে যায়। এটা এই এর মধ্যে আপনার ফিল্মটার মধ্যেও বারবার এসেছে যে আপনি কথা বলছেন। বাট আমি জাস্ট কিউরিয়াস যে বিজেপি খারাপ, সিপিএম খারাপ, ইদানিং তৃণমূলও ভয়ঙ্কর খারাপ, তাহলে ভালো কে রিনাদি? কেউ নেই। আমি তো বহুদিন হলো ভীষণ বীতশ্রদ্ধ হয়ে পড়েছি। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। ভোট দিয়েছিলাম, নিশ্চয়ই ভোট দিয়েছিলাম, কিন্তু ভোটটা দিয়েছিলাম, কিন্তু সেই ভোটটা কেন দিয়েছিলাম, কি দিয়েছিলাম, সেই আলোচনার জায়গা এটা নয়। তাহলে দেশটা শাসন করবে কি? জানি না, আমি এর উত্তরগুলো জানি না। আমি শুধু বলতে পারি যে দেখো, এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভীষণ মানে একটা করাপ্ট সিস্টেমের মধ্যে আমরা বেঁচে আছি। তার মধ্যে কোনো নেতা বা নেত্রীকে আমি দেখছি না যার একটা ভিশন আছে, প্রপার ভিশন আছে। কিন্তু দেখুন, ডেমোক্রেসিতে ইভেনচুয়ালি তো মানে মানুষের ভোট জেতাটা, আপনি কি ক্যান ইউ ডিনাই ইন এ ওয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাজ এমার্জড অ্যাজ দ্য শকুন্তলা দেবী অফ ভোট পলিটিক্স ইন টার্মস অফ নাম্বারস? না, অফকোর্স আমি সেটা অস্বীকার কী করে করবো। নাম্বারস আর স্পিকিং ফর দেমসেলভস, আমি সেটা অস্বীকার মোটেই করছি না। কিন্তু তার মানে তিনি যা করছেন সবই আমার সমর্থন করতে হবে তার তো মানে নেই। তিনি যদি একটা জিনিস ভালো করে থাকেন, যেমন কলকাতার রাস্তাঘাট বেটার হয়েছে, সেটা নিশ্চয়ই আমি বলবো। বা সিপিএমের সময় তারা খুব ভালো, তারা জমির যে সংস্কার করেছিল, অসাধারণ করেছিল কাজ, সেগুলো নিশ্চয়ই বলবো। কিন্তু তার মানে এই না যে তাদের সব কিছু ভালো ছিল, বা তার মানে এই না যে মমতা ব্যানার্জি যা করছেন তার সবই ভালো। যেগুলো খারাপ সেগুলো বলছি, যেগুলো ভালো সেগুলোও বলেছি। কিন্তু তাহলে সলিউশনটা হচ্ছে মানুষের অ্যাকচুয়ালি অনেক বেশি চেতনা বাড়ানো দরকার, নাগরিক চেতনাটা বাড়ানো দরকার। মানুষ ডিমান্ড করবে, ভাই তোমাদের ভোট দিয়ে আমরা এনেছি, তোমাদের ভোট দিয়ে আমরা এনেছি, তোমরা ইউ বেটার ডু ইয়োর জব, তোমাদের কাজটা ঠিকঠাক হোক, তা না হলে আমরা মানুষরা প্রতিবাদ করব। সেটাই তো নেই। মানুষ তো রাস্তায় নেমেছিল না, আমার বড় তো ছোটর উপনির্বাচনে একবারে হয় না, কোনো জিনিসই একবারে হয় না, হয়তো আরো 4-5টা লাগবে ওরকম। তার মানেই না যে তুমি হাল ছেড়ে দিয়ে বসে থাকবে। আপনার ইয়েতে একদম শুরুতে একটা ইন্টারেস্টিং লাইন আছে যে মানে ইউ লুক ব্যাক অন রিনাস, সেভারাল রিনাস দ্যাট হ্যাভ এমার্জড ডাউন দ্য ওয়ে। এই যে রিনা, সর্বশেষ রিনা, এ কি সবচেয়ে বিপন্ন? এই চারপাশের সমাজ, জীবন, সব রাজনীতি সব কিছু দেখে বদলে যাওয়া দেখে সব মানুষই একটা বয়সে এসে আমার মনে হয় যে তাদের চারপাশটা দেখে বীতশ্রদ্ধ লাগে। অনেকেরই হয়েছে, এটা মানিক কাকারও হয়েছে, যে জন্য শেষের দিকে উনি ব্ল্যাক মানি নিয়ে অত ছবিতে অনেক কিছু ছিল যেগুলোর কথা উনি ভাবতে পারতেন না। ওদের ছোটোবেলায় যেভাবে দেশটাকে স্বাধীন হতে দেখে একটা মানুষ, তার চোখে স্বপ্ন, নতুন স্বাধীন দেশের স্বপ্ন, সেইভাবে এগিয়েছিলেন। দেশটা তো সেদিকে গেল না। আমি অবশ্য সেরকম স্বপ্ন নিয়ে এগোইনি, কারণ তৃণমূল যখন এসেছিল তখন আমার মনে ছিল এরা কতটা পারবে, কতটা শাসনের ব্যবস্থাটা জানে, কি বৃত্তান্ত, সেগুলোও আমি জানতাম না। আমার আপত্তিটা ছিল আগের সরকারের একটা কমপ্লেসেন্সি এসে গিয়েছিল, তাদের একেবারে অসম্ভব, তার কতগুলো জিনিস ভীষণ খারাপ ছিল,
সেগুলোর সম্বন্ধে আপত্তি জানানো আমার মনে হয়েছিল কর্তব্য, সেটা জানিয়েছিলাম। এবং আমি একা নই, অম্লান দত্ত, শঙ্খ ঘোষ, ঋতুপর্ণ ঘোষ, আমি, মহাশ্বেতা দেবী, জয় গোস্বামী, অনেকে। তারপরে মানে জয় তো একদম শেষই হয়ে গেল তাতে, কিন্তু আমি, কৌশিক সেন, আমরা কেউ কেউ ছিলাম যারা কোনো সময় ওর আউটরাইট সাপোর্ট কাউকে দিইনি। আমরা দূর থেকে দেখেছি আমরা আমাদের নাগরিক অধিকার, যেটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারের ফলে আমাদের অধিকার আছে প্রতিবাদ করার, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সেটা করেছি। কিন্তু তার মানে যে আমাকে কোনো পার্টিকে সমর্থন করতে হচ্ছে তা নয়, কারণ ওই মাই পার্টি রাইট অর রং এই জিনিসটা আমি বিশ্বাস করি না। বুদ্ধিজীবীদের একাংশকে কলকাতার সমাজ, যেটাকে সুশীল সমাজ বলা হতো, চটিচাটা বলা হচ্ছে। ডু ইউ এগ্রি উইথ দিস ভিউ? মানে কাউকে দেখে অবভিয়াসলি নট। এই ধরনের কথাবার্তা যখন একটা পার্টি একেবারে মরালি ডিপ্লিটেড হয়ে যায় তখন তারা বলে। আর শোনো গৌতম, আমাকে সম্বন্ধে, আমার সম্বন্ধে বা আমার বন্ধু বান্ধব হোয়াটএভার, তাদের সম্বন্ধে কি বলা হচ্ছে না হচ্ছে, বহুদিন ধরে বহু বাজে কথা আমার সম্বন্ধে বলা হয়েছে। সেই সব নিয়ে যদি আমি পড়ে থাকতাম তাহলে আজকে আমি এখানে আসতে পারতাম। সো হোয়াই আর ইউ ইভেন আস্কিং দিস কোয়েশ্চেনস? যে রিনা বাঙালির একটা নবজাগরণের আবহের মধ্যে বড় হয়েছে, একটা সাংস্কৃতিক চেতনার মধ্যে বড় হয়েছে, সেই মিলিউটা তো হারিয়ে গেছে। এই রিনার কি অসহায় লাগে? তাতে অসহায় লাগে না, দুঃখ হয়, খুব দুঃখ হয়। ভাবনা মানে মনে হয় যে একটা সময় ধরো যে একটা অদ্ভুত একটা উন্মেষ হচ্ছিল ছবি, আমি সিনেমার কথাই বলছি কারণ আমি সিনেমার লোক, তো সেইটা একেবারে গেছে, দর্শকের রুচি একেবারে নষ্ট হয়ে গেছে। একটু আগে আমি বলছিলাম কাকে যে অবস্থায়, যে অবস্থাগুলো অনুকূল হলে ভালো ছবি সম্ভব, সে অবস্থাগুলো নেই, সে অবস্থাগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। এটা খুব দুঃখের কথা, কারণ আমরা বোধহয় বাংলা বলে যে ইজ দ্য 6th or 7th হাইয়েস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, অথচ সেই বাঙালিদের কাছে তো আমরা পৌঁছতে পারছি না, আমরা পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। এই যে শব্দটা আপনি ব্যবহার করলেন, উন্মেষ, এটা এখনকার বাংলা সিনেমাতে ব্যবহার হবে বলে আমার মনে হয় না, কারণ অনেক লোক হয়তো বুঝতেই পারবে না। এখন সেটা ভাবতে গেলে তো মুশকিল, কারণ লোকেরা তো অনেক কিছুই বলে, তাদেরকে বলেছি, ওদেরকে বলেছি, তারপরে মানে সাথে বলে সবসময়, সঙ্গের বদলে। এইভাবে যদি আমি এগুলো ভাবতে বসি তাহলে তো আমার হাত ছেড়ে দিয়ে সমস্তক্ষণ বসে বসে ভাবতে কি হলো। এই যে 37টা মাত্র বাংলা ছবি এবছর রিলিজ হয়েছে, আপনি তো বাংলা ছবির একজন মানে কি বলবো ভ্রাম্যমান ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং প্লাস আপনার নিজস্ব একটা চেতনা আছে, আপনার এগুলো দেখলে কি মনে হয়? মন খারাপ হয়, আর কি হবে, মন খারাপ হয়, কিন্তু আমার তো কিছু করা আমার পক্ষে সম্ভব না সে ব্যাপারে। এই সিনেমাটা তো দেখলাম যে সামহাও এর পেছনে যে ছবিটা আছে, আমি মিস ক্যালকাটা, অপর্ণা সেনকে তো আমরা একটা বাড়ি যেরকম একটা লোহা, সিমেন্ট, পাথর সব কিছু, ইট সব কিছু দিয়ে তৈরি হয়, অপর্ণা সেনের জার্নিটাও কিন্তু সেরমভাবে প্রথমে সত্যজিৎ রায়, কিন্তু তারপরে কমার্শিয়াল ছবি এবং দিয়ে সেই বুনিয়াদেই হয়েছে। সামহাও আপনার কথাবার্তা, এমনকি এই ছবিতেও সেই কমার্শিয়াল সিনেমাতে আপনার অবদান বা আপনার কন্ট্রিবিউশনটাকে সামহাও একটু বাইপাস করে যায়, এটা কেন? না, বাইপাস করে যায় না। দেখো, আমাদের সময় কমার্শিয়াল ছবি যা ছিল, এবং এখন এখন আবার খুব খারাপ অবস্থা সর্বত্রই, মাঝখানে অন্তত যে ধরনের ছবি কমার্শিয়াল ছবি হিসেবে ভাবা হচ্ছিল, যখন প্রযোজকরা ভাবছেন যে না এগুলো অনেক হয়ে গেছে, এগুলো আর দর্শক দেখতে চায় না, অন্য ধরনের কিছু ভাবো, নতুন নতুন আইডিয়াস, সেই অবস্থাটা নেই। আমাদের সময় যেটা ছিল সেটা হচ্ছে যে সেই এক জিনিস চিরাচরিত। আমি বলছিলাম আমি আর পারছি না, মা এই বিয়ে বন্ধ করো বলতে, আমি আর পারছি না, এর মধ্যে 12 বার না 13 বার বলা হয়ে গেছে, আমি আই ডোন্ট নো, কিন্তু এক ধরনের জিনিস। তার মধ্যে কমেডিটা করতে ভালো লাগতো, কারণ কমেডির মধ্যে একটা মজা ছিল, অভিনয়ের মজা ছিল, আর ন্যাকামি টাকামি করতে হলেও সেটা একটা মজার ভাবে ন্যাকামি করতে হতো, তো কমেডিটা এনজয় করতাম আমি খুব।
কিন্তু তা বাদে যে ধরনের ছবি হতো তার মধ্যে একটা দুটো, যেমন ধরো কথা কথা বলছি, বসন্ত বিলাপ। বসন্ত বিলাপ তো কমেডি, ওইগুলো বাদ রেখে বলছি। যেমন ধরো মেম সাহেব করতে আমার বেশি এনজয়েবল লেগেছিল, বা জয় জয়ন্তী করতে ভালো লেগেছিল, বা ধরো তোমার অসময় ছবিটা করতে ভালো লেগেছিল। এরকম না কিছু ছবি নিশ্চয়ই ছিল যেগুলো করতে আমার বেশ লেগেছিল, কিন্তু তারা সংখ্যায় খুব কম। এবং আমি এটাকে চিরকালই ধরে নিয়েছিলাম যে এটা আমার রোজগারের একটা উপায়। আমি রোজগার করছি এটা দিয়ে, আমার দুটো মেয়েকে মানুষ করতে হবে, আমার সংসার চালাতে হবে, এটা আমার রোজগারের উপায়। কি হলো কারো যে মুখে কথা সরে না, চোখের পলক আর কেন পড়ে না? কি হলো কারো যে মুখে কথা সরে না, চোখের পলক আর কেন পড়ে না? এবং সেটা আমি যথাসাধ্য ভালো করে করতাম, যথাসাধ্য ভালো করে করতাম, পেশাদারি মনোভাব নিয়ে করতাম। আমি যখন টাকা নিয়েছি তখন আমি ফাঁকি দেবো না, আমি ভালোভাবেই করব। আমি সেটাতে বিশ্বাস করি বা না করি, আমি মন দিয়ে করতাম, এবং সেটার একটা ডিভিডেন্ডও আমি পেয়েছি। সেই পেশাদারি যে মনোভাবটা ছিল, যার জন্য মানে আমাকে ভালো দর্শক অ্যাকসেপ্ট করেছে বা আজও লোকে ভালোবাসে। আমি বলতে চাইছি এই ছবিতে যেরকম ওই 36 চৌরঙ্গিলেনে লুক থ্রু করা ক্যামেরাটা দিয়ে যেরকম সত্যি, তেমনি চশমা পরা মেয়েটা আমি মিস ক্যালকাটা, সেও তো সত্যি। আমি তো বলিনি অসত্য, একবারও তো বলছি না অসত্য। আমি সেটা করেছি, আমি সেটা ভালোবেসে করিনি, এটা আমি ভালোবেসে করেছি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। দুটোই করেছি মন দিয়ে। একটা মন দিয়ে করেছি পেশাদারি মনোভাব নিয়ে, আরেকটা মন দিয়ে করেছি ভেতরকার ভালোবাসা দিয়ে। এই তফাৎ। দুটোই ইকুয়ালি সিগনিফিকেন্ট, তাই তো? দুটো ইকুয়ালি সিগনিফিকেন্ট নয়, অন্যটা বেশি সিগনিফিকেন্ট আমার মতে, কিন্তু ওইটা আমি ফেলেও দেবো না, কারণ ওটা আমাকে একটা পরিচিতি দিয়েছে। আমি আজকে যা, তার সবচেয়ে বড় কথা ওটা আমার একটা অভিনয় মানে ডিরেকশন শেখার একটা ওয়ার্কশপ ছিল। কি কি করতে হয়, কি কি করা উচিত না, সব শিখেছি ওখানে। যে কোনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের থেকে বেশি এক্সপোজার আমার হয়েছে, যে ফিল্ম মেকিং জিনিসটা কীভাবে হয়, একটা ছবি কীভাবে বানানো হয়, কোথা থেকে আলো দেওয়া হয়, কি হয়, ট্রলিতে এরকম করে যেতে গেলে কী হয়, এগুলো সব শিখেছি। তো ওইখানে ওই একটা জায়গাতে আমি শিখেছি কাজ। আর তার সঙ্গে আমি সারা পৃথিবীর ভালো ভালো ছবি দেখেছি, তাতে চোখ তৈরি হয়েছে, মনটা তৈরি হয়েছে। তুমি যত ফিল্ম স্কুলেই যাও, তোমাকে কি শেখানো হয়? টেকনিক্যালি তুমি শিখতে পারো, ভিশনটা তোমাকে কেউ দিতে পারে না, ভিশন ইজ ইওর ওন। এখানে যেটা প্রবলেম হচ্ছিল বাণিজ্যিক বাংলা ছবিতে, যে ভিশন থেকে ছবিগুলো করা হতো, সেই ভিশনের সঙ্গে আমি একমত ছিলাম না। আপনি যখন বাংলা ছবিতে উত্তম কুমার চলে গেলেন, তারপরে বারবার বলা হয়েছে উত্তমের পর কে, কিন্তু সুচিত্রা সেন চলে যাওয়ার পর সেই জায়গাটা আপনি এত ভালোভাবে ওই জায়গাটা সামহাও, আর এই প্রশ্নটা কেউ কিন্তু করেনি যে সুচিত্রার পর কে। সুচিত্রা সেন ছিলেন প্রথম থেকে পা থেকে মাথা অবধি তারকা। মানে তারকা বলতে আমরা যা বুঝি এক দূরের নক্ষত্র, এরকম। আমি তো কোনোদিন সেটা ছিলাম না। আমি কফি হাউসে পড়ে আড্ডাও মেরেছি, সবই করেছি, লোকের কাছে অ্যাক্সেসিবল থেকেছি চিরকাল। কিন্তু আপনার সম্পর্কে রিনাদি সবসময় লেখা হয়েছে তারকা, অভিনেত্রী, ইন্টেলিজেন্ট ম্যান, সেক্স সিম্বল, এত কিছু সবসময় একটা, এবং অভিনয়ী, ইন্টেলেক্ট, সব রকমভাবে আপনাকে ভেরিয়াস। আমার সম্বন্ধে কি লেখা হয়েছে, কি বলা হয়েছে, সেগুলো আমাকে সত্যি সত্যি এফেক্ট করে না, আর না কোনোদিনই বিশেষ করতো না। আমি আমার মতন করে বেঁচেছি অন মাই ওন টার্মস। সেটা তোমাকে মানতে হবে যে আমি কিন্তু আপনার সম্বন্ধে লোকে তো এইটা বলেছে 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 বলুক, ফরগেট ইট। সাধারণত আপনি যখন পরিচালনা এলেন, আপনার প্রথম থেকেই দেখা গেল যে আপনি অনেকগুলো গল্প, যেটা মনে হচ্ছে আপনার ভিতরে একদম খাঁচা আটকানো ছিল, পরমা হোক, 36 হোক, পরপর বলতে শুরু করলেন, এবং মিস্টার অ্যান্ড মিসেস আয়ার, লোকে মুগ্ধ হয়ে দেখতে শুরু করল, মৃণালিনী। এই গল্পগুলো কি সব ফুরিয়ে গেছে না রিনাদি, এখনো মনে হয় অনেক গল্প বলা বাকি আছে? অনেক গল্প বলা বাকি আছে। আর যে সময় আমি যে গল্পগুলো বলেছি, 36 চৌরঙ্গি লেন, একটা কাপল তারা প্রেম করবে, তার একটা জায়গা দরকার প্রেম করার, কোনো ছবিতেই সেটা বলা হচ্ছিল না। একজন অ্যাংলো ইন্ডিয়ান বুড়ি, তাকে নিয়ে সে নায়িকা, এগুলো তুমি যদি ভাবো তাহলে তখন আমি ভাবিনি, সময়ের চেয়ে অনেক না না, আমি ভাবিনি কোনোদিন যে এটা কি লোকে দেখবে। আমার মতো কেন দেখবে না? আমি গল্পটা, আমার যদি মিস টোনামের জন্য কষ্ট হয়, লোকের কষ্ট হবে না কেন? আমি তো একটা ভীষণ কঠিন দুর্বোধ্যভাবে গল্পটা বলছি না,
আমি তো সাধারণভাবেই বলছি গল্পটা, কিন্তু গল্পটা একটু অন্যরকম। লোকের ভালো লাগবে না কেন? আমি কোনোদিন ভাবিনি, আজও ভাবি না। কিন্তু এই যে আপনার ভিতর থেকে একটা তাড়না বা কিছু, যেমন ইতিমিরানি, বিভিন্ন মানে এইগুলো মনে হয় যে একটা খুব একটা ভেতর থেকে একটা রিজলভ নিয়ে বলা, খুব বিশ্বাসের সঙ্গে। সবচেয়ে কম হলেও ছিল। তো এই ইতিমিরানি আমার সবচেয়ে বেশি বাণিজ্যিক ভাবনা থেকে করা ছবি। কিন্তু সামহাও মানে আরো অনেক গল্প দর্শকরা আপনার কাছে আশা করতে পারে, তাই তো? আর অনেক জমা রয়েছে। কি জানি আশা কতটা করতে পারে, সম্ভব হবে কিনা। মানে একটা খুব পরিশ্রম সাপেক্ষ কাজ তো ফিল্ম ডিরেকশন, ওরকম বললেই করা যায় না। এই যে সময়টা বদলাচ্ছে, যে একটা লোকে 3 ঘন্টার সিনেমা না করে 1 মিনিটের রিল করে দিচ্ছে, সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় লোকে কথা বলছে, এই যে একটা চারপাশে একটা কাড়া না কাড়া শুরু হয়ে গেছে, আপনার মতো একটা মানুষ যে একটা সমাহিত সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠেছে, তার কাছে এই অ্যাডজাস্টমেন্টটা কতটা কঠিন? শোনো, আমি যেটাতে আমার মন সায় দেয় না সেটা আমি করি না। ধর এই যে কনস্ট্যান্টলি লোকে ফরওয়ার্ড করছে, আমি তো ডিলিট করে দিই, দেখিও না। আর আমার তুমি বলবে যে কি তাহলে কি করলে আপনি কি করেন, আপনি কি ছবি টবি দেখেন না? হ্যাঁ দেখি, শর্ট সিরিজ ভীষণ ভালো ভালো হয়, সেগুলো দেখি। ধরো আমি এই রিসেন্টলি অ্যাপল টিভিতে ডিসক্লেমার বলে একটা ছবি দেখলাম, সিরিজ দেখলাম, অসাধারণ, আলফনসো কুয়ারনের করা, দেখলাম, খুব ভালো লাগলো দেখতে, ভীষণ ভালো লাগলো। এখন নেটফ্লিক্সে 100 Years of Solitude এসেছে, আমার ভীষণ প্রিয় উপন্যাস। তার থেকে আমি জানি না ছবিটা কী হবে, কিন্তু দেখবো, এটা প্ল্যান আছে। আমি ইউটিউবে প্রচুর জিনিস দেখি, আমার খুব ভালো লাগে দেখতে, নানান রকম আলোচনা ইতিহাস নিয়ে, তারপরে অনেক ইন্টারভিউজ, পডকাস্ট, অনেক কিছু আমার খুব ভালো লাগে দেখতে, আমি সেগুলো দেখি। অনেক কিছু দেখার আছে, কিন্তু আমার কাছে চয়েস অনেক, আমার ওইখানেই পড়ে থাকতে হবে না। আমার সুমন ঘোষ যেটা বানিয়েছে, সে বলছিল যে আপনার পড়াশুনোর পরিধিটা বিস্ময়কর, যে আপনি ফিজিক্সের ব্ল্যাক হোল থেকে শুরু করে লেটেস্ট আবার বিদ্যাসাগরের পুরনো চর্চা সেগুলোও পড়ে ফেলেন। এটাই জিজ্ঞেস করছি, চারপাশের আওয়াজ থেকে আপনি কানটাকে বন্ধ করে রাখেন কী করে? দেখো, একটা জিনিসের সম্বন্ধে যদি তোমার ইন্টারেস্ট না থাকে, যেমন আমার বাড়িতে অনেকেই, আমার বড় মেয়ে, আমার স্বামী কল্যাণ রায়, কেউ ফেসবুকে নেই, কোনো সোশ্যাল মিডিয়াতে নেই, কেউ করেই না। দে নট ইন, আই এম হার্ডলি ইনভলভ ইন সোশ্যাল মিডিয়া, একমাত্র ফেসবুক। সেটাও আমাকে একজন করে দিয়েছিল ছবি করার আগে, মিস্টার মিসেস আয়ার করার আগে, বলছে তোমার ফেসবুক আর মিস্টার জাপানিজ ওয়াইফ করার আগে সোশ্যাল মিডিয়াতে থাকা দরকার। তো আছি এই পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে। আমি একটাই ভালো কাজ করেছি, লকডাউনের সময় অনেক কবিতা অনুবাদ করেছি এবং পড়েছি। এখন আমি ফেসবুকে কতটুকুন সময়, আমি রোজ তো নয়, সপ্তাহে 1বার কি 2বার আমি ফেসবুক হয়তো দেখলাম। না, মাঝে মাঝে যখন আপনি দেখেছি একটু একাত্তর পুরনো হয়তো ছবি পোস্ট করলেন এবং তাতে লোকে ওইরকমভাবে রিয়্যাক্ট করে, কিরম লাগে আপনাকে? আপনি ইউ আর সামওয়ান যে ডাজ নট লুক ব্যাক, কিন্তু স্টিল ওই মনে হয় বা তখন চেহারা বোধহয় ভালোই ছিল, জাস্ট এইটুকু মনে হয়। হ্যাঁ, ইস, যেমন ওয়ান্স আপন আ টাইম আই ইউজ টু লুক লাইক দিস, চেহারাটা বেশ ভালোই ছিল তখন, এরকম মনে হয়। হয়তো একটুখানি ভ্যানিটি, একটু সুসুরি লাগে, এই জন্য, তার থেকে বেশি কিছু। মৃত্যু ভয় হয়? কি বলেন নিজেকে? মৃত্যু ভয় হয়, মনে হয় যে সব মানুষেরই বোধহয় হয়, একটা বয়সের পর হয়তো বেশি হয় বা হয় না। খানিকটা তো বলি যে আমার কোনো জিনিসটাই আমার হাতে নেই, সুতরাং আই রিয়েলি ডোন্ট নো। মাঝে মাঝে মনে হয় যে কে আমাকে একটা প্রশ্ন করেছিল যে তোমার প্রিয় মানে মৃত্যুটা তুমি চুজ করতে পারলে তুমি কীরকম মৃত্যু চুজ করবে? তাই আমি বলেছিলাম যে আন্ডার অ্যানেস্থেসিয়া অন অ্যান অপারেশন টেবিল। একেবারে মানে আমার ভীষণ যন্ত্রণার ভয়। টাইগার পটাউডি একই কথা বলেছিলেন যে আমার ঈশ্বর যেন আমার মৃত্যুটা পেইনলেস হয়। আনফর্চুনেটলি উনি কষ্ট পেয়েই লাস্টে কয়েকদিন নার্সিংহোমে কষ্ট পেয়েই মারা গেলেন। এই কাছের লোকরা চলে গেলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় বা বিভিন্ন, ডক্টর সন্দীপ চ্যাটার্জি, তখন কি মনে হয়? খারাপ তো লাগে, ভীষণ খারাপ লাগে। সন্দীপেরটা বিশেষ করে অসম্ভব। সৌমিত্রর চলে যাওয়াটা মনে হয়েছিল যে একটা
যুগ, আমরা যেরকম মানে উনি যেরকম অভিনয় করছেন, এক্ষণ ম্যাগাজিন বার করেছিলেন, কবিতা লিখছেন, ছবি আঁকছেন, অনেক কিছু করছেন। একজন অ্যাক্টরের জীবনটা তার ওই সিনেমার পর্দায়, বাণিজ্যিক ছবির পর্দায় সীমাবদ্ধ নয়। হ্যাঁ, সেটা সৌমিত্র তার একটা উদাহরণ, একটা নিদর্শন হিসেবে বলা যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় মারা যাওয়া মানে অপর্ণা সেনেরও এক পিস কি চলে যাওয়া? এত কাজ একসঙ্গে? না, সেটা ততটাই চলে যাওয়া যতটা সত্যজিৎ রায় বা আমার বাবা মা সৌমিত্র চট্টোপাধ্যায় একই। মানে সৌমিত্র চট্টোপাধ্যায় বলে আলাদা করে নয়, কিন্তু তাহলে তো উত্তমবাবু হলেও হতো একই জিনিস, সেটা ঠিক নয়। কিন্তু হ্যাঁ, উত্তমবাবু চলে যাওয়াতে অসম্ভব খারাপ লেগেছিল। মনে হয়েছিল এত ভালো অভিনেতা, আমি মনে করতাম উনি খুব চমৎকার অভিনেতা, মানে তারকা তো ছিলেনই, কিন্তু তাছাড়া আমার মনে হতো হি ইজ এ ওয়ান্ডারফুল অ্যাক্টর। উনি চলে যাওয়াতে মনে হয়েছিল বিরাট একটা ভ্যাকিউম মতো। সৌমিত্র তাও তো আমি বলবো অনেকটা বয়সে উনি একটা হি লিভড এ ফুল লাইফ, তারপরে একটা এত বিস্তৃত এত জীবন এরপর। কিন্তু সন্দীপ চ্যাটার্জিটা খুব অল্প বয়সে মারা গেলেন, 63, এটা তো কোনো বয়সই নয়, এবং অনেক কিছু করতেন এবং অনেক পেশেন্ট। আমি তো দেখেছি নিজে, ওর ওখানে গিয়ে দেখেছি, কল্যাণের একটা অপারেশন হয়েছিল, তখন দেখেছি একটা বাচ্চা মেয়ে, এবং তারা কোনো পয়সা টয়সা নিতেন না এদের কাছ থেকে। মানে অ্যামেজিং কীভাবে কাজ করতেন। তখন মনে হচ্ছে যে ইস, এরকম একটা প্রাণবন্ত মানুষ চলে গেল, এইরকম মনে হয়েছে। হাউ ডু ইউ লাইক টু বি রিমেম্বার্ড? কিভাবে চান মানুষ আপনাকে মনে রাখে? না মনে রাখলেই বা কি, আমি যখন চলে গেছি তারপরে তো আমি দেখতে যাচ্ছি না কে মনে রেখেছে না রেখেছে। আপনার নিজের কোনো উইশ আছে? আমার ছবিগুলো যদি দেখে ভালোবেসে, তাহলে আমার ভালো লাগবে। মানে আমি তখন আর ভালো লাগার না লাগার কোন স্টেটে আছি আমি তো জানিই না। মানে আমি কি মৃত্যুর পরে যে জীবন আছে এটাই আমি তার কোনো প্রমাণ নেই। সুতরাং তখন আমি মারা যাওয়ার পর কে কিভাবে মনে রাখছে, ভাবছে, কি করছে না করছে, ঝগড়া করছে, ভালো বলছে, খারাপ বলছে, গসিপ করছে, সব কিছুর বাইরে আমি। সুতরাং সেই প্রশ্নটা উঠছে না। তবে এখন যদি ভাবি তাহলে মনে হয় আমার ছবিগুলো যদি ভালোবেসে দেখে, বারবার করে দেখে, নতুন জেনারেশন যদি আমার ছবি দেখে এবং তাদের কাছে যদি অ্যাপিল করে, বিকজ ছবিটার একটা ইউনিভার্সালিটি আছে, তাহলে আমার হয়তো ভালো লাগবে। অনেকটা ওই যে আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি, আমার কবিতাখানি কৌতূহল ভরে। সত্যি কি সুন্দর না মা? ফাইনালি আমরা একদম শেষে চলে এসেছি। আপনি সানন্দা যখন বার করেন, আপনি একটা ইন্টারেস্টিং লাইন বলেছিলেন যে রান্না যে করবে সে গাড়ির স্টেপনিটাও বদলানো শিখতে হবে। আজকের মেয়েদের জন্য ফাইনালি শেষ করার আগে কি বলবেন? আমি আগেও যে কথা বলেছি যে যতটা সম্ভব নিজের টার্মসে বাঁচতে পারলে ভালো হয়। আর তার মধ্যে একটা বড় এলিমেন্ট যা আমি পরমার ছবি থেকে আসছে, সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া কোনো স্বাধীনতাই আসে না, কোনো স্বাধীনতা আসে না। থ্যাংক ইউ সো মাচ রিনাদি, আমাদের সময় দেওয়ার জন্য কলকাতা থেকে।